নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শুভ দৃষ্টি, কলমে দেবিকা সাহা। তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে এলো শুভ। এখনও দৃষ্টি ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। দিব্য বলে ছেলেটা ফুচকা খাওয়ার থেকে বেশি দৃষ্টির সঙ্গে কথা বলতেই ব্যস্ত। শুভ দৃষ্টিকে অবাক করে দিয়ে ওদের সামনে এসে দাঁড়ালো। প্রথমে শুভকে খেয়াল করেনি মেয়েটা। হঠাৎ করে শুভর একটা কথাতে ওর দিকে ঘুরে তাকালো দৃষ্টি। বাড়িতে তো এমন মুখ করে ঘুরে বেড়াও যেন তোমার কেউ বিশাল কোনো ক্ষতি করে দিয়েছে, আর বাইরে তো একেবারে অন্যরকম। এই কথাটা একটু অবাক চোখে শুভর দিকে তাকালো দৃষ্টি। শুভকে এখন নিজের সামনে কোনোভাবে আশা করেনি মেয়েটা। আপনি এখানে? প্রশ্নটা জিজ্ঞেস করে শুভর দিকে এগিয়ে এলো। দিব্য বলে ছেলেটা বেশ বুঝতে পেরেছে যে ইনি আহেলির দাদা। আহেলিও এখন এখানে নেই। ওদের দুজনের মাঝে দাঁড়িয়ে কি বলবে সেটাই বুঝতে না পেরে ফুচকার দামটা মিটিয়ে ওই জায়গা থেকে চলে গেল। দৃষ্টির ওপর একটা অজানা কারণেই রাগ হচ্ছে শুভর। এত হাসি মুখ তো কখনো আমার সামনে থাকে না, অথচ বাইরের লোকের সামনে এভাবে হাসতে পারো তুমি? কিছু একটা না পাওয়ার চাপা কষ্ট হচ্ছে যেন, যদিও এই উপলব্ধির কারণ শুভর কাছেই অজানা। ভাগ্যিস হাসলাম, না হলে তো জানতেই পারতাম না যে তুমি এরকম হাসতেও পারো। আমার সম্পর্কে এত কিছু জানার উৎসাহ মনে হয় আপনার না দেখানোই উচিত। একটা তাচ্ছিল্যের হাসি নিয়ে কথাটা বলল দৃষ্টি। দৃষ্টির চোখে নিজের প্রতি এই অনুভূতি না থাকার ব্যাপারটা একেবারেই মেনে নিতে পারে না শুভ। তবে আজ আর এসব বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। যেটা বলতে এসেছিল সেটাই বলবে শুভ। এই মেয়েটাই একমাত্র দীপার খোঁজ দিতে পারে আমায়। কথাটা মনে হতেই তাড়াতাড়ি করে প্রসঙ্গ ঘুরিয়ে নিয়ে অন্য কয়েকটা কথা বলল। তোমার ঘরে একটা ড্রয়িং খাতা দেখলাম। ওখানে যে ছবিগুলো আঁকা আছে তাকে তুমি কি করে চেনো? ছবিটা যে এঁকেছে আমি তার কথা বলছি। আমার খাতার এত হিসেব নিচ্ছেন কেন উনি? অদ্ভুত তো। দৃষ্টির দিকে তাকিয়ে থাকতে দেখে শুভ আবারও প্রশ্নটা করলো, তোমার কাছে এই ছবিগুলো এলো কি করে? এগুলো তো দীপার আঁকা। দীপার আঁকা আমি খুব ভালো করে চিনি। দীপা নামটা কানে যেতেই বুকটা যেন কেমন কেঁপে উঠল। দীপা নামটা উনি কি করে জানলেন? আর আমি তো এই আঁকাটা একজনকেই পাঠিয়েছিলাম। তবে কি? আর ভাবতে পারছে না দৃষ্টি। ওর সামনে যে দাঁড়িয়ে আছে, কয়েকদিন আগে ছাদনাতলায় যার সঙ্গে ওর জীবনটা জুড়ে গিয়েছে, সেই কি তবে অভ্র? এখনও কি বলবে? কথাটা মনে আসতেই আবারও সামনের মানুষটার দিকে তাকিয়ে রইল দৃষ্টি। তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে তখন থেকে কি দেখছো বলো তো? শুভর কথায় লজ্জা পেয়ে চোখটা সরিয়ে নিল দৃষ্টি। না বললে না তো ছবিটা কোথায় পেয়েছো? ওটা আমি রাস্তায় পেয়েছি, কারোর হয়তো ব্যাগ থেকে পড়ে গিয়েছিল। ছবিগুলো সুন্দর বলে আমি খাতাটা নিজের কাছে রেখে দিয়েছি। যদিও মিথ্যে কথাটা গুছিয়ে বলতে পারে না দৃষ্টি, তাও আজ শুভর সামনে কেন জানি না সত্যিটা বলতে ইচ্ছে হলো না ওর। জানতে ইচ্ছে হলো না যে আমিই দীপা, দৃষ্টি দীপা। দৃষ্টির থেকে এই উত্তরটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না শুভ। দীপাকে খুঁজে পাওয়ার যেটুকু আশা মনের মধ্যে আলো হয়ে জ্বলছিল, সবটা যেন হারিয়ে গেল দৃষ্টির এক কথায়। এরপর আর কথা বাড়ানোর কোনো মানেই হয় না। চুপচাপ কোনো কথা না বলে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল শুভ। তুমি কোথায় হারিয়ে গেলে দীপা? আমি কি তবে তোমাকে আর খুঁজে পাবো না? একরাশ খারাপ লাগা যেন নিমেষেই ঘিরে ধরল মনকে। এরপরের সময়টা দৃষ্টির জন্য একেবারে অন্যরকম ছিল। যে ছন্দ নিয়ে জীবনটা চলছিল, শুভর কয়েকটা কথাতেই যেন ছন্দপতন ঘটে গেল। তুমি এইভাবে হন্য হয়ে ঘুরছো অভ্র? অথচ দেখো, নিয়তির খেলা আমরা দুজন কিন্তু একসাথে, এক ছাদের নিচে। তবে তোমাকে আমি বাস্তবের সঙ্গে কিছুতেই মেলাতে পারছি না। যে মানুষটাকে আমি চিনতাম, মনে মনে যাকে নিয়ে ভেবেছিলাম সে কেমন হবে, তার সঙ্গে বাস্তবের যে অনেক ফারাক। তুমি আদতে কোনটা, যাকে আমি দেখছি না যাকে আমি বুঝেছিলাম? দৃষ্টির এইসব ভাবনার ভিড়েই বাড়ির গেটের কাছে চলে এলো ওরা। আহেলির ডাকে ভাবনার ঘোর থেকে বেরিয়ে এলো মেয়েটা। চলো বৌমনি, আমরা বাড়ি চলে এসেছি। মা তো অপেক্ষা করে বসে আছে তোমার থেকে নতুন কলেজের অভিজ্ঞতার গল্প শোনার। আহেলির কথার উত্তরে একটু হাসল দৃষ্টি। সত্যি, এই দুটো মানুষ আছে বলে এই কদিন এই নতুন জায়গাটাতে এসে হাজারো অপমানের মধ্যে নিজের জন্য একটু হলেও হাসতে পারছে মেয়েটা। নিজের জন্য হয়ে বাঁচতে পারছে। রুমে এসে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে জয়শ্রীর ঘরে গেল দৃষ্টি। এই কয়েকদিনে মানুষটা দৃষ্টির বড় কাছের হয়ে গেছে।
মায়ের যে অভাবটা ছোটোবেলা থেকে অনুভব করতো সেটা যেন শাশুড়ি মায়ের হাত ধরে অনেকটাই পুষিয়ে নিতে পারছে। আজ শুভ একটু তাড়াতাড়ি ফিরে এসেছে। কোনো একটা কারণে আজ মনটা খারাপ লাগছে ভীষণ। হয়তো দীপার সঙ্গে যোগাযোগের শেষ মাধ্যমটা হাতছাড়া হয়ে গেল তাই। আসার সময় সবিতা কাকিমাকে 1 কাপ কফি বানাতে বলে এসেছে। মাথাটা বড্ড ধরেছে, এই কফিটার এখন ভীষণ দরকার। এইসব ভাবতে ভাবতেই ফ্রেশ হয়ে নিল ছেলেটা। শীতটা ভালোই জাঁকিয়ে পড়েছে। একটা হুডি পরে ল্যাপটপটা নিয়ে সোফার ওপর বসেছে ছেলেটা। আসবো? পরিচিত গলার আওয়াজে দরজার দিকে না তাকিয়েই উত্তর দিল, ঘরটা তোমারও, তাই যতবার আসবে এভাবে জিজ্ঞেস করে পারমিশন নেওয়ার কোনো দরকার নেই। এই কথার উত্তরে আর কোনো কথা বাড়ালো না দৃষ্টি, যদিও শুভর মুখে এরকম কথা হিসেবের বাইরে। আপনার কফিটা। শুভর দিকে কফির কাপটা বাড়িয়ে দিতে দিতেই একবার তাকালো ছেলেটার দিকে। কেমন যেন উস্কো খুস্কো দেখাচ্ছে ওকে। আচ্ছা, ও কি কোনো কিছু নিয়ে ভাবছে? এর আগে শুভর মুখের দিকে এভাবে কখনো তাকায়নি দৃষ্টি। আজ না চাইতেই চোখটা ওর দিকে চলে গেল। যখন থেকে জানতে পেরেছি শুভই অভ্র, কিরম যেন চুম্বকীয় টানে বারবারই ওর কথাই ভাবছে। সেভাবেই এখন তাকিয়েও পড়ল বেহিসাবিভাবে। থ্যাংক ইউ, কফিটা ভালো হয়েছে। আমি জানি এটা তুমি বানিয়েছ, তবে তোমাকে বলে রাখি আমার জন্য তোমাকে কিছু করতে হবে না। শুভর বলার এই কথাতেই দৃষ্টি যেন কল্পনা ছেড়ে বাস্তবের মাটিতে আছাড় খেয়ে পড়ল। এই মানুষটাই তো এমন অহংকারী, সেলফ ইগোতে পরিপূর্ণ একজন মানুষ। এনার জন্য কোনো চিন্তা আমার মধ্যে আসতেই পারে না। কথাগুলো মনে আসতেই তাড়াতাড়ি করে শুভর ঘর ছেড়ে বেরিয়ে গেল দৃষ্টি। এবাড়ির বউ নাকি রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছে। অবশ্য ঠিকই আছে, যেমন পরিবার থেকে এসেছো তুমি, ওখানকার যা কালচার তাই তো করবে। শালিনী ওর ছেলে রিভুকে নিয়ে ড্রয়িং ক্লাস থেকে সবে ফিরেছে। দৃষ্টিকে রান্নাঘরে দেখে ওকে উদ্দেশ্য করে কথাটা বলতে বলতে নিজের জন্য 1 গ্লাস জল পড়ছিল। দিদি, তোমার কি কিছু লাগবে? আমি বানিয়ে দিতে পারি তবে। না ভাই থাক, তুমি নিজের কাজটাই করো। এমনিতেও আমি ডায়েটে থাকি, তুমি ওসব বুঝবে না। তোমাদের মতন এসব অয়েলি খাবার আমি একদমই খাই না। কথায় কথায় লোককে অপমান করা যেন এবারই লোকেদের একটা স্বভাব। শালিনীর কথার উত্তরে কিছুই বলতে ইচ্ছে করলো না দৃষ্টির। বেকার কথা বাড়িয়ে কি হবে, তাই নিজের কাজেই মন দিল। আজকে জয়শ্রী দেবীর জন্য একটা স্যুপ বানাচ্ছে দৃষ্টি। কর্ন আর ছোট করে কেটে রাখা গাজর বিনসগুলোকে গরম জলে সিদ্ধ করতে বসিয়ে দিল, আর অন্যদিকে সিদ্ধ চিকেনের টুকরোগুলোকে একটু চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছে। এটা কি বানাচ্ছ গো মা? সবিতা মাসির প্রশ্নের উত্তরে বেশ উৎসাহিত হয়ে ওনার দিকে তাকিয়ে পরের উত্তরটা দিল দৃষ্টি। আসলে মায়ের ঠান্ডা লেগেছে দেখলাম সন্ধ্যাবেলা এসে, এই ঠান্ডার মুখে স্যুপ খেতে ভালো লাগবে, তাই মায়ের জন্য একটু স্যুপ বানাচ্ছি। তা বেশ ভালো, আর গন্ধটাও কিন্তু ভালোই বেরোচ্ছে। কী যে বলো না, এখনও তো কিছুই হলো না, কিসের আবার গন্ধ পেলে তুমি? এখন তো সবে আমি সবজিগুলো সিদ্ধ করতে বসিয়েছি। অত শত আমি জানি না বাবু, শুধু এটুকু জানি রান্নাটা তুমি ভালোই করো। সবিতা মাসির কথাতে দৃষ্টির হাসি মুখে ওনার দিকে তাকালেও এই মুহূর্তে শালিনীর মাথাটা গরম হয়ে গেল। এই মেয়েটাকে নিয়ে এত আদিক্ষেতার কী আছে কে জানে, সবটাতেই সবিতা মাসির একটু বাড়াবাড়ি। কথাটা ভেবেই একটা বিরক্ত মুখ নিয়ে হাতে থাকা জলের বোতলটা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল শালিনী। তবে এই মুহূর্তে একটা মানুষের মনে মনে একটু হলেও ভালো লাগলো দৃষ্টির বলা কথাগুলো শুনে। আসলে শুভ রান্নাঘরেই আসছিল 1 কাপ কফি বলতে। এসে দৃষ্টির মুখে ওর মায়ের জন্য এতটা কনসার্ন দেখে কেন জানেন একটা অনাকাঙ্ক্ষিত ভালো লাগার ছোঁয়া একটু হলেও ঘিরে ধরল মনটাকে। রাতে শুয়ে আজ কিছুতেই 2 চোখের পাতা বন্ধ করতে পারছে না দৃষ্টি। বারবার একটা কথাই ঘুরে ফিরে মনে আসছে, কড়া নাড়ছে। শুভঙ্কর দেই অভ্র, একই মানুষের মধ্যে এতটা আকাশ পাতাল পার্থক্য হয় কি করে? যে অভ্রকে দৃষ্টি চিনত তার প্রতি সেরকম কোনো অনুভূতি না হলেও বন্ধুত্বের ছোঁয়া ছিল ভীষণভাবে। ওই ছেলেটার আন্তরিকতা একেবারেই আলাদা, আর সেখানে তার বাস্তব রূপ এই শুভঙ্কর। সত্যি হলে ব্যাপারটা বিশ্বাস করতে বড্ড কষ্ট হচ্ছে দৃষ্টির। দৃষ্টি জানে অভ্রও খুব সুন্দর আঁকত। এই মানুষটা যদি অভ্র হয় তাহলে ইনিও তো ছবি আঁকতে পারেন। কালই এই ব্যাপারটা নিয়ে আমাকে আরও একবার নিশ্চিত হতে হবে। আমি যে তোমাকে কিছুতেই মেলাতে পারছি না অভ্র। না, আজ মনে হয় আর ঘুম আসবে না। ব্যাপারটা মনে হতেই ঘরের লাইটটা অন করলো মেয়েটা। টেবিলের ওপর ড্রয়িং খাতাটা এখনও রয়েছে। একটা পেন্সিল নিয়ে টেবিলের সামনে বসলো।
স্কেচের শেডে সাদা কালো জীবনে একটা প্রতিচ্ছবিতেই মনোযোগ দেওয়া যাক বরং। রাতের বেলা এই জল আনতে যাওয়াটা বড্ড বিরক্তি লাগে শুভর, কিন্তু কি আর করার, টেবিলে সবসময় যে জলের বোতলটা থাকে সেটা আজকে আর ভরা নেই। ঘুমোতে আসার সময় ব্যাপারটা খেয়াল করেনি। দৃষ্টি এই বাড়ি আসার পর থেকে এই কাজটা প্রত্যেক দিনই দৃষ্টি করছে। মুখে না বললেও এই ব্যাপারটা বুঝেছিল শুভ্র। তবে আজ হঠাৎ কি হলো, প্রশ্নটা মাথায় আসতেই মনে পড়ল সন্ধ্যাবেলা ও নিজেই দৃষ্টিকে বলেছে ওর জন্য কিছু করতে না। কথাটা মনে পড়তেই একটা দীর্ঘশ্বাসের সঙ্গে দৃষ্টির মুখটা ভেসে উঠল চোখের সামনে। আর একটা কথা, যেটা এই কদিনে বেশ কয়েকবার উপলব্ধি করেছে শুভ, মেয়েটা বড্ড বেশি জেদি। বিছানা থেকে নেমে ঘর থেকে বেরোতে গিয়ে চোখটা হঠাৎ স্টাডি রুমের দিকে গেল। সঙ্গে সঙ্গে দেয়াল ঘড়িটার দিকে একবার তাকিয়ে নিল। রাত 2টোর সময় এখনও স্টাডি রুমের আলো চলছে। ব্যাপারটা দেখে একটু আশ্চর্যই লাগলো। মেয়েটা এখনও ঘুমোয়নি নাকি? এত রাতে ঘরে আলো জ্বেলে কী করছে? কথাটা মাথায় আসতেই কৌতূহলবশত স্টাডি রুমের দিকে এগিয়ে গেল শুভ। কারো ঘরে নক না করে ঢুকতে নেই, এই মিনিমাম ম্যানার্সটুকু জানা সত্ত্বেও খানিকটা ইচ্ছে করে আলতো করে দরজাটা ধাক্কা দিল। আসলে দৃষ্টি দরজাটা ভেতর থেকে বন্ধ করে না, এই ব্যাপারটা শুভর জানা। সেই সুযোগটাকেই কেন জানে না ওর খুব কাজে লাগাতে ইচ্ছা করছে। তবে ঘরের ভিতরে এটা একেবারেই আশা করেনি শুভ যে টেবিলের ওপর রাখা খাতাটাতে প্রায় ঝুঁকে খুব মন দিয়ে ছবি আঁকছে মেয়েটা। ঘরে যে এসে কেউ দাঁড়িয়েছে সেদিকে একদমই খেয়াল নেই, ও নিজের কাজে ব্যস্ত। এই ব্যাপারটা দেখে নিজেরও বেশ আশ্চর্য লাগলো শুভর যে দৃষ্টি ছবি আঁকতে পারে। কই, আগে তো জানতাম না। শহরের কোলে সকালটা শুরু হয় এক দারুণ রকমের উৎসাহ আর উদ্দীপনা নিয়ে। জীবনে আরও একবার সুযোগ দেয় আমাদেরকে নতুন করে সব কিছু শুরু করার, গুছিয়ে নেওয়ার, বুঝে নেওয়া। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।